এখন প্রকাশে স্বাগত জানাচ্ছি আমি সেলিয়া সুলতানা। আজকে আমাদের আলোচনার বিষয় ক্ষতির পুনর্ভরণ। আমাদের সাথে আছেন কৃষিবিদ ডক্টর কাশফি আহমেদ, আছেন জলবায়ু অর্থায়ন এবং পরিবেশ বিশেষজ্ঞ জাকির হোসেন খান এবং অধ্যাপক ডক্টর তুহিন ওয়াদুদ আমাদের সাথে আছেন। তিনি নদী নিয়ে গবেষণা করেন। আমরা ক্ষতির পুনর্ভরণ নিয়ে আলোচনা করব। তার আগে যদি বলতে হয়, হুমায়ুন আহমেদের একটি কথা আছে, তিনি একটা লেখায় লিখেছিলেন যে চারপাশে জলরাশি, মাঝখানে ছোট ছোট ঢিবি, ঢিবির মধ্যে ঘর। এখন এমন একটি অবস্থা হয়ে গেছে যে সেই উঠানটিও এখন ঘরের দুয়ারে আর আমরা কেউ দেখতে পাচ্ছি না, এমন একটা বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ক্ষতি হয়েছে ব্যাপক। ত্রাণের জন্য মানুষ ছুটছেন, আবার ত্রাণ দেওয়ার জন্যও মানুষ ছুটছেন। কেউ কাউকে হয়তো ধরতে পারছেন না, ছুতে পারছেন না, কিন্তু সবাই ছুটছেন। যদি 11 জেলায় 12 লাখ পরিবারের কথা বলেছেন আজকে আমাদের মন্ত্রণালয়গুলো থেকে, এবং ক্ষতিগ্রস্ত 57 লাখের বেশি মানুষ, নিহত 23 বলেছেন। কথা বলবো ক্ষতির পুনর্ভরণ নিয়ে। প্রথমেই কাশফি আহমেদের কাছে জিজ্ঞেস করতে চাই, আপনি কৃষি নিয়ে কাজ করেন, সেখানে মৎস্য প্রাণী সব কিছুর বিষয়গুলোই হচ্ছে আপনার গবেষণার মধ্যেই আসে। আমাদের জন্য খুব আশার বিষয় যে নদীগুলোর পানি বিপদসীমা থেকে নিচে নামছে। গোমতী যদিও এখন পর্যন্ত খুব একটা আশার অবস্থায় নেই, তারপরেও হচ্ছে আমরা আশা করছি এটিও হয়তো নেমে যাবে, যেহেতু উজানের পানি ভাটির দিক দিয়ে নামবে। কতটুকু ক্ষতি আসলে রেখে গেল, যে ছাপের কথা যদি আমরা বলি, শুধুই কি এটি ত্রাণে, আসলে শুধু এই ইনিশিয়াল যে শুকনো খাবার, এই ত্রাণেই কি আসলে পুনর্ভরণ করা সম্ভব কিনা? ধন্যবাদ সেলিয়া। আসলে আমাদের যে ক্ষতির চিহ্ন রেখে গেল, মানে অকস্মাৎ একটা মানে কি বলবো, দানবের মতো একটা বন্যা এসে, এটা এখনো যতক্ষণ পর্যন্ত পুরো বন্যাটা শেষ না হচ্ছে, পানি নেমে না যাচ্ছে, আমরা ক্ষতির আসল চিহ্নটা দেখতে পারবো না। তারপরেও কৃষি মন্ত্রণালয় যতটুকু জরিপ করেছে সেখানে বলা হচ্ছিল যে সেখানে সেই 5টা জেলায়, যে 5টা জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, সেখানে প্রায় 3,94,000 হেক্টর জমিতে ফসল হতো, যার কিনা 2 লাখ হেক্টর জমি এখন একেবারে পানির নিচে। সেখানে আমরা যদি ফসল ধরি এবং সেই সাথে ফসলের পাশাপাশি, এটা শুধু ফসলেরই জমি, তার পাশাপাশি যদি আমরা পশু সম্পদ ধরি, মৎস্য সম্পদ ধরি, পোলট্রি ধরি, তাহলে এটা ব্যাপক ক্ষতি। মানে এই ক্ষতি আসলে পুষিয়ে নেওয়ার খুবই কঠিন। তারপরেও আমাদের কৃষি মন্ত্রণালয় 12 দফার একটা কার্যক্রম দিয়েছে যেটা তারা করতে চান। তবে সেখানেও আমরা অনেকগুলো মানে গ্যাপ দেখছি, যে গ্যাপগুলো পূরণ করা এখনই জরুরি। যেমন হচ্ছে যে ওনারা যে 12টা দফা দিয়েছেন, সেখানে ওনারা সুনির্দিষ্টভাবে কোন প্রতিষ্ঠান কোন কাজ করবে সেটা ওনারা বলেন নাই, সেক্টর ওয়াইজ ভাগ করে দেন নাই। তারপর যেমন ওনারা একটু ভাষাভাবে বলেছেন যে বীজ দিতে হবে, চারা দিতে হবে, কিন্তু আসলে এগুলো কিভাবে বন্টন হবে এবং এই বীজ চারা কি বিএডিসি দিবে নাকি প্রাইভেট অর্গানাইজেশনগুলো দিবে, কারা দিবে? যেমন আমরা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে দেখছি ছাত্ররা বীজতলা তৈরি করছে, চারা তৈরি করছে এদেরকে দেওয়ার জন্য। এই যে একটা সিনক্রোনাইজিং সমন্বয়, সেটা হচ্ছে না, সে ব্যাপারে ওনারা বলেন নাই। তারপর যেমন ওনারা বলেছেন যে সারগুলো সেই ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে নিয়ে ভালো জায়গায় নিয়ে, শুকনো জায়গায় নিয়ে সার রাখতে হবে, কিন্তু আসলে কতখানি সারের ক্ষতি হয়েছে, আদৌ কি সেখানে কোনো সার অবশিষ্ট আছে কিনা, সেটারও জরিপ এখনো হয় নাই। এইরকম বিভিন্ন বিষয় এখনো যেগুলো অমীমাংসিত রয়ে গেছে। আর এই যে মৎস্য এবং পশু, আমরা শুধু ফসলের দিকেই তাকাচ্ছি না, মৎস্য এবং পশু সেই ক্ষেত্রে এবং পোলট্রি, সেখানে যে কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটা এখন পর্যন্ত আমাদের অজানা। সেটার ক্ষতি কিভাবে পূরণ হবে? আমাদের যে বিভিন্ন ধরনের মৎস্য হ্যাচারিগুলো আছে, সরকারি এবং বেসরকারি, তারা কি মৎস্য পোনা নিয়ে যাবেন কিনা? বা আরেকটা বিষয় হচ্ছে যে প্রণোদনা বা ঋণের কথা বলা হচ্ছে, সেই জায়গাটা খুবই একটা প্রশ্নবোধক। কারণ হচ্ছে যে এখন যারা এইখানে, আপনি যে সংখ্যা উল্লেখ করলেন যে 58 লাখ মানুষ যদি এখানে ক্ষতিগ্রস্ত হয়েই থাকে, তারা সবাই ক্ষুদ্র বা মাঝারি কৃষক। তাদেরকে যদি আমরা কোনো ঋণ দিতে চাই, সেটা এখন খুবই একটা ভয়াবহ বিষয় হবে। ঋণের বিষয়টিতে আমি একটু পরেই আসবো। আমি জাকির হোসেন খানের কাছে, যেহেতু তিনি জলবায়ু অর্থায়নের বিষয়গুলো নিয়ে দেখেন, আমি ওনার কাছে জানতে চাই, আমরা যে জলবায়ু অর্থায়নটি পাই, মানুষ তো আসলে সর্বশান্ত হয়ে গেছে। এই এলাকার মানুষগুলো 57 লাখ কম নয়। সেক্ষেত্রে তাদের যেহেতু ঋণ নেওয়ার মতো একটি পরিস্থিতি আদৌ তাদের আছে কিনা, তারা একটা দুর্যোগ অবস্থা থেকে উঠে আসার পর
তারা আরেকটি ঋণের জালে আসলে ওইভাবে ডুবে যাবেন কিনা সেটি হয়তো পরের প্রশ্ন, কিন্তু আকস্মিক একটি পরিস্থিতি থেকে যখন উত্তরণের প্রয়োজন হয় তখন তাদেরকে নিঃশর্তভাবে এই জলবায়ু অর্থায়নের জায়গাটি থেকে আসলে আমরা এটি ব্যবস্থা করতে পারি কিনা। কারণ জলবায়ু নিশ্চয়ই একটি বড় বিষয় এই বন্যা পরিস্থিতির জন্য। যদি আমরা দেখি ত্রিপুরা থেকে হাওড়া হয়ে যে ডুমুন যে ব্যান্ড দিয়ে এভাবে এসছে পানি, এবং আমরা এবারই প্রথম মেঘ বিস্ফোরণের মতো একটি শব্দের সাথে পরিচিত হয়েছি। তো এটি তো জলবায়ুরই একটি প্রভাব। একটু যদি আমাদেরকে বলেন যে এই পুরো অর্থায়নের বিষয়টি আসলে আমরা ইনিশিয়ালি যে অর্থটা আসলে মানুষকে দিতে পারি তাদের অন্তত পুনর্ভরণের জন্য বা কিছুটা অন্তত উঠে দাঁড়ানোর জন্য এই মুহূর্তে, সেটি আসলে কতটা এই জলবায়ু অর্থায়ন এবং এই জলবায়ু পরিস্থিতির সাথে আসলে মানিয়ে নেওয়ার একটি জায়গা হতে পারে কিনা আদৌ? জি, ধন্যবাদ আপনাকে এবং একই সাথে যারা শুনছেন। দেখুন, আমরা গত বছর ইসি মোডের একটা গবেষণা এসেছিল যে বাংলাদেশে বন্যাতে প্রতি পরিবার গড়ে কেমন তার ক্ষতি হয় অ্যাভারেজ, এবং সেটা দুটো রিপোর্ট আছে। একটা বাংলাদেশ সরকারের বিবিএস এর যে রিপোর্ট এবং একই সাথে ইসি মোডের রিপোর্ট। তো ইসি মোড বা বিবিএস এর যেটা রিপোর্টটা এসছে সেখানে বলা আছে যে গড়ে বছরে বন্যায় শুধুমাত্র ক্ষতিগ্রস্ত হয় প্রায় 1.2 বিলিয়ন ডলারের মতো, যেটা সরকারের রিপোর্টে। কিন্তু ইসি মোডের যে রিপোর্টে ভেরি ইম্পর্টেন্ট যে কথাটা আমরা এই পরিবারগুলোতে এসেছি যে গড়ে প্রায় $3,000। তো সেই হিসাবে যদি ধরি 52 লাখ মানুষ, তাহলে আমাদের যদি এখন যে হাউস হোল্ড সাইজ আছে হিসাব করলে তাতে আমাদের হিসাবে প্রায় 4 থেকে $4.5 বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে যদি আমি পরিবার প্রতি ধরি। কিন্তু আমি কিন্তু এটা এক্স্যাক্টলি মাটি আপনার এখন বড় লসটার সামনে দাঁড়াবে, সে লসটা হলো যে পানি কতদিন সেখানে অবস্থান করবে। কারণ যদি ফসলের ক্ষেত্রে যদি সে ফসলটা এই যে সবজি চাষ বা সামনে ধানের চাষটা যদি না করতে পারে, আপনি জানেন আইলার পরে কি হয়েছিল, অনেক দিন পানি কিন্তু স্যালাইন ওয়াটার যেটা ওই অঞ্চলে কিন্তু চাষ করা যায়নি। তো আমরা দেখতে পাচ্ছি পানি আটকে যাচ্ছে, এবং এটার প্রধান কারণ কিন্তু বন্যার পানি নামার যে প্রক্রিয়াটা সেখানে কিন্তু অনেক অবস্ট্রাকল। আমরা গত 30-40 বছরে ব্যাপকভাবে নদীগুলি দখল করেছি, আমরা যে খালগুলি ছিল বন্ধ হয়েছে, আমরা যে বিভিন্ন জায়গায় আপনার রাস্তার নাম দিয়ে এলজিডির মাধ্যমে যেখানে সেখানে সমানে আমরা কিন্তু রাস্তা বানিয়েছি ক্ষেতের মাঝখান দিয়ে। আপনি দেখেন যে অল ওয়েদার সড়ক যেটা হয়েছে আপনার হাওড়ে। তো এরকম যাচ্ছে তাই প্রকল্পগুলি নিয়ে আমরা কিন্তু পুরো প্রক্রিয়াটাকে এমন একটা অবসলিট জায়গায় নিয়ে গেছে, যতখানি ক্ষতি হওয়ার কথা এবং তার রিকভারি প্রসেসে যে যত তাড়াতাড়ি আসার কথা, সেই জায়গাটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। আমরা কি আসলে নিজেদের পরিকল্পনাগুলোর মাধ্যমে কি নিজেরা অনেকটাই ক্ষতিগ্রস্ত আছে? আমরা দেখেন আপনি যে সারা পৃথিবীতে এখন 3টা জিনিস আমি বলি 4C ইজ ভেরি প্রবলেমেটিক: ক্লাইমেট চেঞ্জ, 2C, কনফ্লিক্ট এবং হলো আপনার কারাপশন। তো আমরা এই 4টা সিতে আমরা কিন্তু আমাদের হোল সাস্টেইনেবল ডেভেলপমেন্টের বা সাস্টেইনেবিলিটির জায়গাটাতে কিন্তু আমরা আটকে যাচ্ছি। তো আপনি যদি দেখেন যে ক্লাইমেট চেঞ্জের কারণে কি বলা হচ্ছে, যে আমরা এই যে ফেনীতে যেবার বন্যাটা হলো বা মানে গত বছর কিন্তু ফোরকাস্ট ছিল যে লানিনু এবং এলনিনুর প্রভাবে কিন্তু লানিনুর প্রভাবে অতিবৃষ্টি হবে। তো এটা কিন্তু আমি একাধিকবার আমরা বলেছি বিভিন্ন জায়গায়। তো কিন্তু এর পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যে হিমালয়ের যে বরফটা গলছে, বলা হচ্ছে যে গত দশকের চেয়ে এই দশকে বরফ গলা 65% বেশি, এবং বলা হচ্ছে যে এই শতকের শেষে হিমালয়ের টোটাল যে মেল্ট আইস আছে সেটা বরফ আছে তার 75% গলে যাবে। তাহলে আনপ্রেসিডেন্টেড যে আমাদের সার্টেনিটি সামনে আসছে, তাহলে মানে হলো যে এই বন্যাটা এবার যা দেখছে এর চেয়ে কিন্তু আরও ডেভাস্টেটিং সামনে আসছে। এট দ্য সেম টাইম আমরা যাচ্ছে তাইভাবে যখন আমরা ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট বা আদার জিনিসগুলো করছি, এটার মানুষের ঝুঁকির মাত্রাটা কিন্তু আরও বাড়িয়ে দিচ্ছে। তো এখন আমাদের ইমিডিয়েটলি যেটা কি করা যেতে পারে সেটা হলো যে মানুষকে এখন যেটা আপনার রিকভারির জায়গাটা এখন উদ্ধার একটা বড় বিষয়। কিন্তু অনেক বাড়ি দেখবেন যে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। সবচেয়ে বড় হলো যে ট্রমা, যে মানুষটা জানে না, উত্তরবঙ্গের মানুষ কিন্তু জানে যে তার বন্যা হবে প্রতি বছর, হাওড়ের মানুষ জানে সুনামগঞ্জে বন্যা হবে, কিন্তু ফেনীর মানুষ কিন্তু জানে এই ট্রমাটা তার অনেক, এটাকে পিএসটিডি বলা হয়, পোস্ট ডিজাস্টার যে ট্রমাটা হয়, এইটা কিন্তু মানুষকে বড় ধরনের তাকে রিকভারির জন্য যে মেন্টাল স্ট্রেংথ এই জায়গাটাতে বুস্ট আপ একটা বড় ইস্যু আছে। তো আমরা এবছর ইটস এ অ্যামেজিং থিং, পৃথিবী দেখতেছে যে বাংলাদেশের মানুষ, একজন নারী যখন তার কানের দুলটা সে ডোনেট করতেছে, এটা কিন্তু বাংলাদেশের মানুষ তার যা করার সব কিছু করেছে।
এই বন্যার পরে, আপনি এর চেয়ে আর বড় কিছু আশা করতে। এখন আমাদের ম্যানেজমেন্টের জায়গাটা, এই যে যেসব নারীরা এখন আপনি পানি নামবে, যেসব বাড়িঘর নষ্ট হয়ে যাচ্ছে, নারীদের সেন্সিটিভিটিটা, তাদের সেফটি, পার্সোনাল সেফটি, এটা কীভাবে এনশিওর হবে, দিস ইজ প্রায়োরিটি এশিয়া। অনেক পরিবার দেখবেন যে তার ঋণের ফাঁদে, যেটা আপা বলে, ঋণের ফাঁদে পড়ে তার শিশু কন্যাটা যেটা আছে তাকে বাল্যবিবাহের দিকে সে চিন্তা করবে ইমিডিয়েটলি। তো এই যে এই বিষয়গুলো অ্যাট দ্য সেম টাইম, যেটা আপা বলেন যে এগ্রিকালচারের যে আপনার ইয়াটা, আপনার সিড বা আদার দিস, এখন প্রপার লিস্টিং, ইমিডিয়েটলি প্রপার লিস্টিং, যে কে কী ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে, খুব দ্রুত আমরা কিন্তু যদি অ্যাপের মাধ্যমে, আমাদের যে ছেলে মেয়েগুলি ভলান্টিয়ার আছে তাদের মাধ্যমে করা উচিত। আমরা যদি আবার চিন্তা করি যে কৃষি বিভাগ তার ব্লক সুপারভাইজার দিয়ে করে তারপরে দেবে, ইট উইল বি ডেভাস্টেটিং অনেক সময়। সুতরাং এই ছেলে মেয়েগুলির হাতে একটা ছোট অ্যাপস দিয়ে দেওয়া, যে এই অ্যাপসের মাধ্যমে তোমরা খালি যেখানে যাচ্ছ, যে এলাকায় যাচ্ছ, ত্রাণ দিবা, রিহেবিলিট এবং ইনফরমেশনটা পাস অন করা। এবং আমাদেরকে এখন ডিজিটাল টেকনোলজি ইউজ করে দ্রুত প্রত্যেকটা মিনিস্ট্রি ওয়াইজ যে সাপোর্ট সার্ভিসটা কিন্তু দেওয়া উচিত বলে। আরেকটা হলো যে ঋণের ফাঁদে যেন না পারে ক্যাশ ট্রান্সফার। এবং আমরা অনেক আগে গত বছর একটা এস্টিমেট করেছিলাম যে জিডিপির 3 থেকে 4% আমরা জাকাত ইউজ করতে পারি, এবং ইন্দোনেশিয়া গভর্নমেন্ট সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য জাকাত ইউজ করতেছে। সো অ্যাডভান্সড এইটা আমরা বিভিন্ন সিএসআর, জাকাত, ইন্ডিভিজুয়াল ফিলান্থ্রপি আমরা কিন্তু ইজিলি ট্রান্সফার করতে পারি, এবং কোনো অবস্থাতেই যেন এখানে দাদন ব্যবসা বা কৃষি লোনের যায় না। এই মানুষগুলি কিন্তু একেবারে পভার্টি ট্যাপে পড়বে, যেখান থেকে আপনি আর ঋণ ফাঁদ থেকে উঠাইতে পারবেন না বলে আমি মনে করি। ডক্টর তুহিন ওয়াদুদের কাছে জিজ্ঞেস করতে চাই, যেহেতু আপনি নদী নিয়ে গবেষণা করেন এবং আমরা এই যে গতকাল থেকেই জানলাম যে ফারাক্কা খুলে দেওয়া হয়েছে, তো যদিও হচ্ছে এখন পর্যন্ত বলা হচ্ছে যে এতে খুব বেশি অনেকটা শঙ্কিত হওয়ার খুব বেশি কারণ নেই এখন পর্যন্ত, এটি দুই দেশের কর্তৃপক্ষ যারা আছেন তারাই বলছেন। কিন্তু একটি বিষয় নিশ্চয়ই আপনার মনে আছে যে গত 2-3 বছর আগে একটি বৃষ্টি হয়েছিল, সেখানে 300-350 মিলিমিটার হওয়ার কারণে সেখান থেকে কিন্তু পানি নামতেই সময় লেগেছিল উত্তরের দিক থেকে প্রায় 10 থেকে 15 দিনের মতো, প্রায় দীর্ঘ সময় এই পানিটা যখন আটকে থাকে। একটু আমাদেরকে বলবেন এই বাঁধগুলো আমাদের জন্য কতটা ঝুঁকি নিয়ে আসছে, বা আমরা আসলে এই বাঁধগুলো অথবা হচ্ছে নদী ব্যবস্থাপনা বা নাব্যতা রক্ষা করার জন্য নিজেরা আসলে কতটা প্রস্তুত, এখন কি পরিস্থিতি? আচ্ছা, ধন্যবাদ। আমরা একটা কথা সবসময় বলি, বাঁধ হটাও নদী বাঁচাও। যখন নদীর উপর একটা বাঁধ তৈরি করা হয় তখন নদীর সেই স্বাভাবিক প্রবাহটা থাকে না। এখন বাংলাদেশ আর ভারতের ক্ষেত্রে যে বিষয়টি হয়েছে সেটি হলো, বাংলাদেশের উজানে ভারতে অনেকগুলো নদীতে অনেকগুলো বাঁধ আছে। আজকে গোমতীর কথা উঠেছে, মহুরীর কথা উঠেছে। এই ভয়াবহ বন্যা পরিস্থিতির মধ্যে না পড়লে আমাদের গোমতীর ড্যাম কিংবা ব্যারেজ, মহুরীর ব্যারেজ, এগুলো নিয়ে কথা হতো না। এরকম অনেক জায়গাতেই বাঁধ দেওয়া আছে। এখন ধরুন ফারাক্কা বাঁধ তো এখন বাংলাদেশের জন্যও ক্ষতি, ভারতের জন্যও সেটা অনেক ক্ষেত্রে ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা যদি এই বাঁধগুলো বিশ্লেষণ করি তাহলে এই বাঁধগুলো দেওয়ার ক্ষেত্রে কিন্তু আন্তর্জাতিক কিছু বিধিবিধান আছে। যেমন ধরুন একটা আন্তর্জাতিক পানি প্রবাহ কনভেনশন আছে। এই পানি প্রবাহ কনভেনশনে বলা হয়েছে যে উজানের দেশ যদি কোনো নদীতে কোনো বাঁধ দেয়, জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে কিংবা অন্য যে কোনো কাজ করে, এর কারণে যদি ভাটির দেশ ক্ষতিগ্রস্ত হয় তাহলে ভাটির দেশকে ক্ষতিপূরণ দিতে হবে। যদি উজানের দেশে বিদ্যুৎ উৎপাদন হয় কিংবা অন্য কোনো কিছু উৎপাদিত হয় তাহলে সেই উৎপাদনের ভাগ ভাটির দেশ পাবে। কিন্তু ভারত না উৎপাদনের অংশ দেয়, না ক্ষতির পূরণ দেয়। এমনকি তারা যখন যে স্থাপনায় করুক না কেন বলার প্রয়োজনটুকুও মনে করে না। শুধু তাই নয়, যখন তারা এই পানি ছেড়ে দেয়, ধরা যাক আমরা যদি এখন বলিও যে মেঘ বিস্ফোরণ হয়েছে ফেনীতে, নোয়াখালীতে কিংবা ওই অঞ্চলে যে বৃষ্টি হয়েছে সেটা জলবায়ু পরিবর্তনের যে অভিঘাত, সেই অভিঘাতের ফল, তারপরও কিন্তু একটা কথা থেকে যায়, সেটা হচ্ছে যখন ব্যারেজ খুলে দিয়েছে তখন কি বাংলাদেশকে জানিয়েছে
বোঝার উপরে কখনো কখনো শাকের আটিও ভারী ঠেকে। তো সেটুকু কিন্তু জানায়নি। আর কি কি জানায় না তার যদি একটা বড় দৃষ্টান্ত আমি এখানে হাজির করি, তাহলে ভারত বাংলাদেশের ক্ষেত্রে নদীর প্রশ্নে কত বড় বড় সর্বনাশ করে তার একটা দৃষ্টান্ত হাজির করা যাবে। সেটা হচ্ছে 2021 সালের সেপ্টেম্বর মাস। তখন পশ্চিমবঙ্গ এবং সিকিমে প্রচুর বৃষ্টি হয়েছে। আমরা জানি যে শেষের দিকে সেপ্টেম্বরের দিকে উজানের দেশে সবখানে পানি ধরে রাখার চেষ্টা করে, যাতে করে যত পানি ধরে রাখা যাবে সেই পানিতে সেচ প্রকল্পের কাজ চলবে কিংবা অন্যান্য কাজ চলবে। সেপ্টেম্বর মাস যেহেতু অনেক বৃষ্টি হওয়ার কথা নয়, ফলে তারা প্রচুর পানি আটকে রেখেছিল। কিন্তু যখন আর কিছুতেই সিকিমে এবং পশ্চিমবঙ্গে বৃষ্টি থামছে না, তখন বাংলাদেশের সাথে কোনো কথা না বলে এক রাতে গজলডোবায় সমস্ত গেট খুলে দেওয়া হয়েছিল। যখন সমস্ত গেট খুলে দিয়েছিল সেই সময়ে বাংলাদেশে যে কি অবর্ণনীয় ক্ষতি হয়েছিল। আপনারা জানেন যে গণমাধ্যম খুব বৈষম্যপূর্ণ আচরণ করে উত্তরাঞ্চলের সঙ্গে। কীরকম বৈষম্যপূর্ণ আচরণ করে? এই অঞ্চলে যে বন্যা হয়, এই বন্যার খবর দেখায় বিকেলবেলা জনপদের খবরে, সামান্য একটু। আমাদের যে কাগজগুলো প্রকাশিত হয়, কাগজে উত্তরাঞ্চলের খবরে এখানকার বন্যার খবর দেবে, জাতীয় খবরেও দেবে না, দক্ষিণাঞ্চলের মানুষও জানবে না। আমাদের এটা হচ্ছে একটা নিয়তি। যদি 2021 সালে, আমি আরেকটা কথা একটু বলে নেই, তাহলে বোধহয় ক্ষতির কথাটা এবং ভারতের চেহারাটা বোঝা যাবে। 2014 সালে ভারত তিস্তা থেকে একতরফা পানি প্রত্যাহার করেছে। ঠিক ওই বছর 65,000 হেক্টর জমিতে ওই সেচ প্রকল্পের পানিতে চাষাবাদের প্রস্তুতি নেওয়া হয়েছিল এবং শুরু করা হয়েছিল। যখন একতরফা পানি প্রত্যাহার করেছে তখন 65,000 হেক্টর জমি ফেটে চৌচির হয়ে গেছে। সেখানকার মানুষের যে কি আহাজারি, সেই আহাজারি ঢাকা পর্যন্ত পৌঁছায় নাই। ঢাকার যারা মানুষ আছে তারা দিল্লি পর্যন্ত এই খবর পৌঁছায় নাই। আমরা দেখেছি যে বাংলাদেশের সমস্ত সরকার ইতোপূর্বে যারা এসেছে, ভারত যা যা ক্ষতি করেছে বাংলাদেশ কেউ কোনো প্রতিবাদ করে নাই, কেউ বলে নাই যে তোমরা একতরফা পানি প্রত্যাহার করতে পারো না, কেউ বলে নাই এই পানি প্রত্যাহার করাটা বর্বরতা, অসভ্যতা। আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো, একটি ছোট্ট বিরতি নিয়ে আবারও আমরা ফিরে আসছি। বিরতির পর আবারও ফিরে এলাম। আমরা কথা বলছিলাম ক্ষতির পুনর্ভরণ। বন্যা নিয়ে সবসময় আমরা কথা বলি, কিন্তু ক্ষতির পুনর্ভরণ নিয়ে কথা বলি না। আমরা কথা শেষ করতে পারিনি। ডক্টর তুহিন ওয়াদুদ বলছিলেন, আমরা যেমনটা জানি যে কুড়িগ্রামের যে বন্যার পরিস্থিতি, সেটির পরিস্থিতি একদমই প্রায় বলা যেতে পারে আমরা সবসময় ধরে নিই স্বাভাবিক। আপনি যেভাবে বলছিলেন যে আমরা হয়তো জনপদে দেই অথবা হচ্ছে ঢাকা পর্যন্ত আসে, তো ভারত পর্যন্ত যায় না, যে এই ধরনের একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এখানে কি ধরনের, প্রায় মঙ্গা হওয়ার কথা না, কিন্তু দেখা যাচ্ছে যে আমার মাটি চৌচির হয়ে যাচ্ছে ফেটে। তো এই বিষয়টি নিয়ে যদি একটু বলেন যে এই যে প্রতি বছর বন্যা হচ্ছে, প্রতিকার কতটুকু পাচ্ছে বা ত্রাণ সহায়তা কতটুকু পাচ্ছে, অন্যান্য জায়গা নিয়ে আমরা যতটা আলোচনা করি, উত্তরের এই জনপদগুলো আসলে কতটুকু কি পাচ্ছে, একটু যদি আপনার আগের কথার রেশ ধরেই আপনি শুরু করেন। আচ্ছা, আমি ওই বাক্যটা শেষ করি। বাংলাদেশ থেকে কখনো ভারতের কাছে প্রতিবাদটা করা হয় না। তারা যে একটা অমানবিক, সভ্যতা বর্জিত একটা কাজ করে, এটা কখনোই বলা হয় না। এবং এই ধারাবাহিকভাবে যদি ভারতের কার্যক্রম বলা যায় তিস্তা ইস্যু শুধু নয়, অনেক ইস্যুতে, তাহলে দেখবেন যে নদীর প্রশ্নে ভারত ভীষণ রকমের সাম্রাজ্যবাদী রাষ্ট্র এবং বাংলাদেশের জন্য ভীষণ ক্ষতিকর রাষ্ট্র এবং একটা শত্রু রাষ্ট্র। আমি যে কথা বলছিলেন যে ক্ষতির কথা, আমি আজকে একটা জায়গায় তিস্তা নদীর পাড়ে একটা মানববন্ধনে গিয়েছিলাম। এটা কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের গতিয়াসামে চর খিতাবখায় গত 4 বছরে একটা জায়গায় দৈর্ঘ্যে 4.5 কিলোমিটার, প্রস্থে 2.5 কিলোমিটার এই জায়গাটা ভেঙে নদীর ভিতরে ঢুকে গেছে। এখানে ভোটার ছিল 3,800 জন, এখন আছে মাত্র 800 জন ভোটার। সেখানে বাড়ি ছিল 1,075টা, এখন বাড়ি আছে মাত্র 275টা। তাহলে এই যে 3,000 ভোটার, 6 পরিবার ওখান থেকে যে চলে গেছে,
এই 3000 ভোটার কিংবা এই যে 800 বাড়ির মানুষ যে উদ্বাস্তু হয়েছে, একটা বাড়ি সেখানে সরকার দেয় নাই, 1 ইঞ্চি জায়গা সেখানে মানুষকে দেওয়া হয় নাই। আব্দুল খালেক নামে এক লোকের সাথে কথা হচ্ছিল, তার 11টা রুম বিশিষ্ট একটা বাড়ি ছিল, 2 বছর আগে নদীগর্ভে বিলীন হয়েছে। একটা টিন শেডে এখন থাকে, সেই টিন শেডের ভিতরে তার ছেলে বউ, তিনি, তার মেয়ে সবাই থাকে। তারা ঘরের ভিতরে কাপড় টেনে সেখানে তারা রুম বানায়, একটা রুমের ভিতরে কাপড়ের দেয়াল তৈরি করে তারা আলাদা আলাদা থাকে। এই যে অমানবিক এবং অবর্ণনীয় যে ক্ষতি, এই ক্ষতি কোনোদিন পুষিয়ে দেয় না। এর ক্ষতির তো অনেক মাত্রা। দেখুন, 4 ভাই আছে, হয়তো কেউ 4 ভাই বাড়িঘর ভেঙে 4 ভাই 4 জায়গায় চলে যায়। একজন মানুষ তার বাবার কবরটা রক্ষা করতে পারে না। দেখুন, ফেনীতে ভয়াবহ বন্যা হয়েছে। এখানে যে বন্যা হয়েছে, সারা দেশের মানুষ এগিয়ে এসেছে, আমরা এটাকে সাধুবাদ জানাই। আমরাও সহযোগিতা করছি, কুড়িগ্রামের মানুষও সহযোগিতা করছে। কিন্তু কুড়িগ্রামের বন্যায় না আছে সরকার, না আছে ব্যক্তি এবং সামাজিক উদ্যোগ। এখানে যে ঘটনাগুলো ঘটে সেটা হচ্ছে বাড়ি ভেঙে যাওয়া। একজন বাড়ি ভাঙা মানুষ বলছিলেন যে সারা দেশে যে কোনো কোথাও যখন বন্যা হয়, তারা যদি জীবনটা নিয়ে ফিরে আসতে পারে তাহলে তাদের ঘরটা অন্তত থাকে, বাড়িটা অন্তত থাকে, তাদের কিছু না কিছু থাকে। কিন্তু বাড়িটা যখন ভেঙে যায় তখন সব কিছু নদীগর্ভে বিলীন হয়ে যায়। নদী পাড়ের অসংখ্য মর্ম বিদারক ঘটনা আছে। আমি জানি যে, আমি এই যে কিছুদিন আগের একটা ঘটনা বলি, আমি দেখছিলাম যে বাড়ি ভেঙে গেছে, বৃষ্টি হচ্ছে, সেখানে এক বৃদ্ধ মা, তাকে তার 2 মেয়ে হাত ধরে আটকাতে পারছে না। আমি বললাম যে কি হয়েছে মায়ের? তখন বলছে, ওই যে বাড়ি ভেঙে একটা জায়গা দেখিয়ে দিচ্ছে, ওইখানে আমাদের বাড়িটা ছিল, মাকে ঘরে আটকানো যাচ্ছে না, শুধু বারবার নদীর পাড়ে এসে ওই জায়গাটার দিকে তাকিয়ে থাকে। এইটার যে কষ্ট, এই কষ্ট আমাদের রাষ্ট্র কখনো অনুভব করতে পারে নাই, আমাদের সমাজ কখনো অনুভব করতে। আপনাকে এই পরিস্থিতিগুলো বলার জন্য অসংখ্য ধন্যবাদ। এটি হয়তো আরও এরকম অনেক গল্প আছে। আমরা যেমন আজকে দেখেছি যে নোয়াখালীর একজন গৃহিণী, তিনি বেশ কিছু টাকা ধার করে মানুষের কাছ থেকে বা দাদন ব্যবসায়ী বা ব্যক্তিদের কাছ থেকে নিয়ে প্রায় মানে 80,000 টাকা যে উনি ধার করেছেন কিছু একটা করবেন, উনি আসলে সেটা ফেরত দেওয়ার মতো তো দূর কথা, উনি ওই টাকাটাও পর্যন্ত রাখতে পারেননি। এবং হচ্ছে উনি, আমরা জানি পারিবারিক একটি অর্থনীতি, উঠানের একটি অর্থনীতি আছে গৃহবধূদের, সেই জায়গাটি একেবারেই এখন অনিশ্চিত। আমি একটু জাকির হোসেন খানের কাছে জানতে চাইব, কুড়িগ্রাম নিয়ে আপনাদের একটি গবেষণা আছে, যদি আমাদেরকে একটু তুলে ধরেন। ধন্যবাদ। আমরা অ্যাকচুয়ালি গত বছরে 2023-22 এই গবেষণাটা করেছিলাম যে এই যে ক্ষতি মানে বিভিন্ন ধরনের, আপনি যদি দেখেন এখন শুধুমাত্র বন্যা নয়, এর সাথে কিন্তু আপনার অতিরিক্ত গরম যেটা বা মানে তীব্র দাবদাহ, তীব্র শৈত্যপ্রবাহ আসছে। তার মানে হলো যে এগ্রিকালচার সেক্টরে আপনি সবসময় একটা ক্ষতির মুখেই পড়ছে বন্যার পাশাপাশি। তো আমরা চিন্তা করছিলাম যে সাবসিডাইজ বা ভর্তুকির ভিত্তিতে আমরা কোনো ক্লাইমেট রিস্ক ইন্স্যুরেন্স বা ক্রপ ইন্স্যুরেন্স কিছু করা যায় কিনা। তখন আমরা হাওড় অঞ্চলে, সুনামগঞ্জে এবং কুড়িগ্রামে আমরা সার্ভেটা করি যে আসলে মানুষ বর্তমানে তারা আসলে কতখানি ক্যাপাবল। এই যে বারবার যে কথাটা ডক্টর তুহিন আদত বললেন যে বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাস্তুচ্যুত হচ্ছে, সে একটা ফসল না তুলতে আরেক বন্যায় সে তাকে নিয়ে যাচ্ছে। তখন আমরা দেখতে পারলাম যে বন্যায় প্রায় 40% পরিবার ক্ষতিগ্রস্ত হয়। এর বাইরে খরা 25%, শিলাবৃষ্টি 23 এবং মৌসুমের আগে পরের যে বৃষ্টি, এরকম করে প্রায় তীব্র কুয়াশা শৈত্যপ্রবাহ। তো দেখলাম মাত্র দুর্যোগে ক্ষতির 10% কম পায় প্রায় 46% পরিবার। আচ্ছা, মানে 90%ই তারা পাচ্ছে না, তাও যা 10% পাচ্ছে তাও 46% পরিবার তারা বললো এটা। আর দুর্যোগে ক্ষতি 30 থেকে 50% পাচ্ছে মাত্র 13% পরিবার। আচ্ছা, তার মানে হলো প্রত্যেকবার দেখবেন যে ক্ষতি যা তার ক্যাপিটাল চলে যাচ্ছে, ঋণ নিচ্ছে, ঋণের ফাঁদে পড়ে সে কিন্তু মহাজনী দাদন ব্যবসার ভিতরে পড়ছে। তো এই যে এই সাইকেলটা একটা কি হচ্ছে, তাহলে মানে হলো আপনি পভার্টি রিডাকশনের কথা যেটা বলছেন, আসলে বেসিক্যালি পভার্টি রিডাকশন দূরের কথা, তার তো অস্তিত্বই থাকছে না। তো আমরা এই জায়গাটাতে এসে আমি মনে করি সেটা হলো যে দুর্যোগের পরিমাণ বাড়বে। সরকারের যেটা এবছরের যে ক্লাইমেট বাজেট যেটা আমরা দেখতে পাচ্ছি, ক্লাইমেট বাজেটে আমরা দেখার চেষ্টা করেছিলাম যে বাজেটে সরকার কত বরাদ্দ। আমরা দেখতে পেলাম দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে গত বছরের তুলনায় এবছর বাজেট আরও 5% কমেছে, 6% কমেছে অ্যারাউন্ড। নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগ তাদের জলবায়ু অভিযোজনের যে অগ্রাধিকার খাত, 5টার ভিতরে এই দুটো নাই।
আবার বাজেট বরাদ্দ কমেছে। আবার পানি সম্পদ মন্ত্রণালয়ের বরাদ্দ সরকারের অ্যাডাপ্টেশন যে প্রায়োরিটি, অভিযোজনের প্রায়োরিটি ক্লাইমেট অ্যাডাপ্টেশন, তাতে পানি সম্পদ মন্ত্রণালয়ের দ্বিতীয় পর্যায়ে কিন্তু বরাদ্দ কমেছে প্রায় 29%। তার মানে হলো যে সরকার চাইলেও যে পরিমাণ দুর্যোগ বাড়ছে, আমরা যেটা বলি যে 5% জিডিপির 5% ইউজ করা উচিত দুর্যোগ রেসপন্সে, তার মাত্র 1%ও সে ব্যয় করতে পারতেছে না। মানে সরকারের আন্তর্জাতিক অর্থ ছাড়া এটার কোনো বিকল্প নাই। এবং কুড়িগ্রামের অবস্থা তো কুড়িগ্রামের অবস্থা তো আরও খারাপ। ওখানে তো আপনি দেখবেন যে সর্বশেষ যে সরকারের পভার্টি ডাটা, যেটা প্রায় অ্যারাউন্ড 65 থেকে 68% হলো পভার্টি, বিলো পভার্টি লাইনের নিচে আছে। তার মানে হলো ওখানে কিন্তু মানুষ আরও কিন্তু দারিদ্র্যের হারের দিকে যাচ্ছে। কুড়িগ্রামের কিছু কিছু জায়গায় তারা হয়তোবা, যেটা আগে আমরা মঙ্গা বলতাম, মঙ্গা থেকে উদ্ধার করার চেষ্টা হয়েছে, কিন্তু সেখানে সাস্টেনেবল পাথওয়ে যেটা বলি আমি, মানে তারকে মানে একেবারেই ইকোনমিক ডেভেলপমেন্টের পাথওয়ে, যে সাস্টেনেবল ডেভেলপমেন্টের পাথওয়ে, সেখানে কিন্তু তারা আমরা এখন রিচ করতে পারিনি। তো আমার কাছে মনে হয় যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, আমি প্রফেসর তুহিন অদুদের সাথে বলি যেটা, সেটা হচ্ছে ভারতের ড্যাম বা যেটা আমরা ভারতের ওয়েস্ট বেঙ্গলের রিপোর্টে এসছে, তিস্তা ব্যারেজ দেওয়ার পরে বাংলাদেশে পানির ফ্লো 16 ভাগের 1 ভাগে নেমে আসছে। সুতরাং এটা কোনো আমাদের না, ভারতের রিপোর্ট। এবং একটা কথা বলি আমি, সেটা না বললে হবে, ভারতের থার্ড পোলে একজন পানি বিশেষজ্ঞ নিজে বলেছেন, যে কমেন্টটা করেছেন, এটা আমাদের শোনা উচিত, কারণ এটা খুবই অ্যালার্মিং একটা বিষয়। বলছেন উনি যে ম্যাসিভ ডিফরেস্টেশন, the area, মানে তিস্তা area falls under the seismic zone 4 and the damage could be massive during an earthquake. Cracks in the dams could cause a havoc downstream মানে বাংলাদেশকে মিন করেছে জটেশ্বর ভারতী। তার মানে হলো যে ভারতের এই প্রত্যেকটা ড্যাম এখন কিন্তু আমাদের পানি বোমা হিসাবে ইউজ করে, এবং যত বেশি হিমালয়ের বরফ গলবে সে তত বেশি কিন্তু ওই ওয়াটার কোর্সটাকে যদি সে আটকাতে চেষ্টা করে, এগুলো এক একটা ওয়াটার বোম বাংলাদেশের ভিতরে আসবে। এই পুরো গঙ্গা ব্রহ্মপুত্র বেসিনের প্রায় 93% পানি 7% জায়গাতে বাংলাদেশ থেকে ডাউনস্ট্রিমে আসে। সুতরাং ভারতে এখানে বলার কোনো সুযোগ নাই, যেটা তুহিন ওয়াদুদ বলেছেন, কোনো সুযোগ নাই। আমাদেরকে এটা নিয়ে আন্তর্জাতিক আদালতে যেতে হবে। ভারতের হয় তাকে সব ড্যাম ভাঙতে হবে, ওয়াটার কোর্সকে ওপেন করতে হবে প্রত্যেকটা। এবং আমি মনে করি যেটা মেকং কমিশন আছে বা আমাদের সিন্ধুর যে কমিশন আছে, গঙ্গা ব্রহ্মপুত্র বেসিনের কমিশন আমাদের ইমিডিয়েটলি করতে হবে, একেবারে মানস সরোবর থেকে বে অফ বেঙ্গল পর্যন্ত প্রত্যেকটা নদী। আমি মনে করি এইটাতে আমাদের যেতেই হবে, কোনো বিকল্প নেই। জি, ডক্টর কাশফিয়া আহমেদের কাছে জানতে চাইবো, আমরা মোটামুটি কুড়িগ্রামের কথা যদি আমি বলতে হয়, মাইক্রো ক্রেডিটে সবচেয়ে কম দেওয়া হয় কুড়িগ্রামে। কারণ হচ্ছে এখানকার মানুষ এখন পর্যন্ত উঠে দাঁড়ানোর মতো পরিস্থিতিতে নেই। সেখানে সুদের হারও এত বেশি যে এটি আসলে তারা কাজ করে যে রিটার্ন করবেন এটিরও হয়তো সম্ভাব্যতা নেই বলেই হয়তো মাইক্রো ক্রেডিটের যে সংস্থাগুলো আছে যারা কাজ করে তারা হচ্ছে এই এলাকাটিতে কম থাকে। কিন্তু আমরা যদি এই সহায়তাগুলো করতে যাই, এই মুহূর্তে কি ব্যাংকের ঋণ অথবা হচ্ছে মাইক্রো ক্রেডিট নিয়ে এত লম্বা সুদে কি আসলে দেওয়া সম্ভব, নাকি মানে এটি কাভার করা সম্ভব, নাকি আমাদের আসলে সুদের বিষয়টা এই বিশেষ জায়গাগুলোর ক্ষেত্রে, বিশেষ জেলাগুলোর ক্ষেত্রে, বিশেষ মানুষগুলোর জন্য নতুন করে ভাবতে হবে? কুড়িগ্রামের কথাটা আমরা একটু পরে আসি। এখন আমরা যেহেতু যে জায়গাগুলোতে বন্যা হচ্ছে সেই জায়গাগুলোতে, যেহেতু নোয়াখালী বা ফেনী, কুমিল্লা, এই জায়গাগুলোতে যেহেতু আমরা বিভিন্ন ধরনের ঋণের কথা বা মাইক্রো ক্রেডিটের কথা বলা হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে এখন তো অনেক ত্রাণ উঠছে, ত্রাণের কিন্তু হিউজ টাকা, মানে আমরা যেগুলো দেখতে পাচ্ছি 30 কোটি 40 কোটি পার্সোনালি বিভিন্ন ফাউন্ডেশন থেকে দিচ্ছে, টিএসসি বিভিন্ন জায়গা থেকে। তো সবগুলো টাকা যদি ত্রাণে খরচ না করে সেখান থেকে কিছু থোক টাকা যারা একেবারেই ক্ষতিগ্রস্ত কৃষক তাদের হাতে তুলে দেওয়া হয়, 50,000 40,000, অ্যাটলিস্ট সে যেন একটা গরু কিনতে পারে, সে যেন তার মুরগির ফার্মটাকে একটু দাঁড়া করাতে পারে, সে যেন তার জন্য একটু বীজ কিনতে পারে, মানে অ্যাটলিস্ট একটা থোক টাকা তাদের হাতে দিয়ে দেয়। বন্যা ক্ষতিগ্রস্ত এলাকা এবং কুড়িগ্রামের ক্ষেত্রেও সেম, যখনই আমরা কোনো কিছু ত্রাণ দিব বা কোনো কিছু শুরু করতে যাব সেখানে আমরা মাইক্রো ক্রেডিট বা ব্যাংকের আগেও একটা থোক টাকা তাকে দেই। যেহেতু আমাদের প্রচুর, এখন আমাদের প্রধান উপদেষ্টা উনি 1,000 কোটি টাকার একটা ফান্ড রেজ করার চিন্তা ভাবনা করছেন, তাহলে এই ফান্ডগুলো নিয়ে আসলে তাদেরকে একটা সুন্দর বন্টন করা হোক, তারপর সেখান থেকে তাদেরকে মাইক্রো ক্রেডিট দেওয়া হবে না কি হবে সেই আলোচনায় আসব। তবে আমার কাছে মনে হয় মাইক্রো ক্রেডিটের চেয়ে এখন ব্যাংকগুলোকে আমাদের সেই কুড়িগ্রাম এবং সমস্ত গ্রাম প্রত্যন্ত জায়গাগুলোতে পৌঁছানোর একটা সুন্দর সময় এসেছে। কারণ আর কত মাইক্রো ক্রেডিটের জালে তো তারা জড়িয়ে যাচ্ছে,
হ্যাঁ, এর মধ্যে কিন্তু যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যে 52 লক্ষ, তারা কিন্তু সবাই হয় মহাজনের কাছ থেকে কিংবা মাইক্রো ক্রেডিট বা উচ্চ সুদে টাকা নিয়েছে। তো ওই জালে আর তারা না জড়াক, তাদের কাছে ব্যাংক। এছাড়াও আরেকটি জিনিস নিশ্চয়ই করতে পারেন, যেহেতু এই অর্থটি যদি এভাবে না দিয়ে কার কি ক্ষতি হলো সে অনুপাতে মাছের পোনা দেওয়া, যার যার জন্য যেটা দরকার, যার জন্য বীজ তলার জন্য অন্তত বীজের ব্যবস্থা, অথবা হচ্ছে গিয়ে চারা দেওয়া, কৃষক অনুযায়ী মৎস্য চাষীর জন্য পোনা, অথবা গবাদি পশু হয়তো একটি কিনে দেওয়া, এই কাজটি করতে পারেন। আমরা বিরতি নিয়ে আবারও এই বিষয় নিয়ে কথা বলবো, নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর আবার ফিরে এলাম। আমরা কথা বলছিলাম ক্ষতির পুনর্ভরণ নিয়ে। এই বন্যায় আমাদের যে ক্ষতি হয়েছে, আমি ডক্টর তুহিন ওয়াদুদের কাছে যেতে চাই। আমরা গোমতীর পানি দেখছি বিপদসীমার নিচে নামছে না, আশ্রয় কেন্দ্রে মানুষ বেড়েছে, এবং উত্তরের মানুষ, আপনি যেটি বলছিলেন, উত্তরের মানুষ যতটা অনেকটা বন্যার সাথে পরিচিত, এখানে মানুষ মোটেও পরিচিত না। যদি বলি যে এই নদীগুলোর বিষয়ে অনেক কথা আসছে, কিন্তু ভারত নদীতে বাংলাদেশের সাথে আসলে কতটা বন্ধুত্বপূর্ণ আপনার মনে হয়? কারণ আপনি বললেন যে ড্যামগুলো আসলে ভেঙে দিতে হবে, কারণ এছাড়া উপায় নেই। যেমন হচ্ছে জাকির হোসেন খানও বললেন যে আমাদের যেহেতু হঠাৎ করে হিমালয় থেকে প্রভাবটি পড়ছে, সমুদ্রের প্রভাবটিও আমাদের উপরে, যেহেতু আমরা খুব সমুদ্রের সাথেই আসলে থাকি সব সময়, উপকূলীয় অঞ্চল বিশাল, সেক্ষেত্রে আসলে কতটা আসলে এই বন্ধুত্বপূর্ণ দুই দেশের সম্পর্ক যে তারা আমাদের কথা ভাববে? আচ্ছা, ধন্যবাদ। সেটা হচ্ছে যে আমাদের একটা কাজ প্রথমেই করা দরকার, কারণ যদি আমরা আমাদের আন্তঃসীমান্ত নদী কতটা এটা যদি আমরা জানতে না পারি, তাহলে কিন্তু আমরা আন্তঃসীমান্ত নদী নিয়ে লড়াইটা করতে পারবো না। আমরা বলছি 54টা নদী আছে বাংলাদেশ ভারত আন্তঃসীমান্ত নদী, এই কথাটা একটা ভুল তথ্য। আমাদের বলতে হবে স্বীকৃত নদী মাত্র 54টা, এর বাইরে আরও 150 নদী আছে যেগুলো বাংলাদেশ ভারত আন্তঃসীমান্ত নদী। এই যে ধরুন ভারত এখন ধল্লার পানি প্রত্যাহার করবে, উজানে যেটাকে জলঢাকা বলে, ধল্লা থেকে তিস্তা পর্যন্ত যতগুলো নদী আছে মাঝখানে, যেগুলো স্বীকৃতি নেই সেগুলো আলোচনার মধ্যেই নেই। তাহলে আমাদের জানতে হবে, মানতে হবে এবং স্বীকৃতির ব্যবস্থা করতে হবে মোট কতটা আন্তঃসীমান্ত নদী আছে, এবং নদী ধরে ধরে অববাহিকা ভিত্তিক ব্যবস্থাপনার জন্য ভারতকে প্রস্তাব দিতে হবে। ভারত যদি প্রস্তাবে রাজি না হয়, তাহলে আমাদের আন্তর্জাতিক আদালতে যেতে হবে। আন্তর্জাতিক আদালতে আমাদের যেতে হলে আপনাদের নিশ্চয়ই জানা আছে যে যখন গঙ্গার পানি একতরফা প্রত্যাহার করছিল, তখন সেখানে কিন্তু জাতিসংঘ একটা ভূমিকা রেখেছিল। তো আমাদের নদী ধরে ধরে যদি না মানে, তখন আন্তর্জাতিক আদালতে যেতে হবে। এই জায়গায় 1997 সালের আন্তর্জাতিক যে পানি প্রবাহ কনভেনশন আছে, এই কনভেনশনে কিন্তু বাংলাদেশ এখন পর্যন্ত অনুসমর্থন করে নাই, এখন পর্যন্ত কিন্তু রেটিফাই করে নাই। কেন করে নাই? কোনো সরকারই করে নাই, না বিএনপি সরকার না আওয়ামী লীগ সরকার। কেন করে নাই? এটা আমরা যেটা মনে করি যে ভারতের বিপক্ষে যায় বলে এটা করা হয় নাই। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এমন ব্যবস্থাপনা পৌঁছে যাক যাতে করে আমরা 1997 সালের আন্তর্জাতিক পানি প্রবাহ কনভেনশন অনুযায়ী প্রতিকারটা চাইতে পারি। 1, 2 হচ্ছে এই যে নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, পার্বত্য এলাকা কিংবা সিলেট অঞ্চল অথবা উত্তরাঞ্চলে বারবার যে বন্যাগুলো হয়, এই বন্যাগুলোর ক্ষতি কিন্তু অনেক সময়ই ভারত, অনেক সময় ভারত। তাহলে এগুলো যদি আমরা নদী ধরে প্রতিকার না চাই, তাহলে তো আমরা বলতে পারি যে আমাদের অর্থনৈতিকভাবে ভারত ক্ষতি করছে, সে প্রতিকার চাওয়ার সুযোগ আছে। জলবায়ুর অভিঘাতে বাংলাদেশ বিপর্যস্ত হচ্ছে ভারতের কারণে, সে প্রতিকার চাওয়ার সুযোগ আছে। আমাদের বিভিন্নভাবে এর প্রতিকার চাওয়ার সুযোগ আছে, কিন্তু প্রতিকার চাইব কি না এটা হচ্ছে একটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত। আমাদের পররাষ্ট্র নীতিটা হচ্ছে ভীষণ নতজানু, এবং আমরা একরকম ভারতের কাছে নিজেদেরকে সমর্পণ করে দিয়ে বসে আছি। এটা হচ্ছে আমাদের সবচেয়ে
বড় ভুল ডক্টর এবং তুহিন এটা আমাদের মাহমুদ, একটা অন্যায়। ধন্যবাদ। আমি এই বিষয়টি নিয়েই যদি একটু বলতে চাই যে জাকির হোসেন খানের কাছে আমরা যেমন দেখি ডুম্বুরে যে বাদ দেওয়া হয়েছে সেখান থেকে যে বিদ্যুৎ উৎপাদন করা হয় মাত্র ৩ মেগাওয়াট, মানে আপনি একটি গ্রামকেও এই ৩ মেগাওয়াট দিয়ে উজ্জ্বল করতে পারবেন না। এরকম যে নদীগুলো মোটামুটি ড্যাম করা আছে সেখানে ২ থেকে ২৫০ মেগাওয়াটের মতো বিদ্যুৎ উৎপাদন হয়। এটি কি বাংলাদেশে বন্যার কারণে বা ড্যামের কারণে যে ক্ষতি হয় তার থেকে বেশি গুরুত্বপূর্ণ? এটা তো আমি একটা উদাহরণ দিলাম যে শুধুমাত্র ফেনীতেই $4 বিলিয়ন আমার লস হয়েছে। তাই আমাকে বলেন যে কত হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করলে সেখান থেকে বছরে $4 বিলিয়ন আয় করা সম্ভব। মানে এটা একেবারে ক্লিয়ার ইন্ডিকেশন যে ভারতের এগ্রিকালচার সেক্টরে আমি অবশ্যই মনে করি যে ভারতের যে কৃষক, যে রাজস্থানের কৃষক, তার পানি পাওয়ার অধিকার আছে। কিন্তু আপনাকে মনে রাখতে হবে, আমাদেরকে মনে রাখতে হবে যে আমি ভাটিতে আছি। আপনার পানি যদি আপনি ওখানে সংরক্ষণ করতে পারতেন বর্ষাকালে আমার কোনো সমস্যা হতো না, কিন্তু 93% পানি আমার উপর দেওয়া যাবে আর আপনি আপনার ক্ষমতা পেশি শক্তির বলে ভারতের এক শ্রেণীর যারা বুদ্ধিজীবী বলেন বা আনফর্চুনেটলি তারা আন্তর্জাতিক পর্যায়ে যখন কথাগুলি উঠে তখন তারা সবসময় তাদের দারিদ্র্যকে বিক্রি করে। কিন্তু ভারতের দারিদ্র্যের হার তাহলে গত 75-80 বছরের দারিদ্র্যের হার এত কম কেন? তুমি পানি যদি আমার পানি বঞ্চিত করে তা ওই মানুষগুলিতে দিতে, সেটাও তো হচ্ছে না। আমরা মানুষও তো দারিদ্র্য সীমার নিচে চলে যাচ্ছে শুধুমাত্র জলবায়ুর কারণে। তো আমার কথা হলো যে ভারতের এই টোটাল এই লজিকটা ভারতের মানুষের বিরুদ্ধে যাবে, কিন্তু কারণ হলো আমরা দেখলাম যে এই যে আপনি যদি ত্রিপুরাতে দেখেন এবার পানিতে ডুবছে, কেন ডুবছে? এই বাঁধগুলির জন্য। সুতরাং ভারতের এক শ্রেণীর আদানির মতো বা তাদের মতো যারা আছে ভারতের মানুষকে ওরা শোষণ করছে, দেখাচ্ছে শাইনিং ইন্ডিয়া, কিন্তু বেসিক্যালি সাধারণ মানুষ কিন্তু উপকার পাচ্ছে না। সুতরাং আমরা যেটা বলতেছি, আমাদের মাননীয় অন্তর্বর্তী সরকারের সম্মানিত চিফ অ্যাডভাইজার মহোদয় একাধিকবার বলেছেন যে সার্কের ফ্রেমওয়ার্কে আমরা গঙ্গা ব্রহ্মপুত্র বেসিনে আমরা প্রস্তাব দেব, যদি ভারত না মেনে নেয় সোজা আমরা ট্রেড এমবার্গো এবং যত ধরনের ডিউটি আছে আমাদের, সেটা আমাদের কার্বন ট্যাক্স, আমাদের যে ধরনের আমরা কর বা মার্কেট, আমরা যে আমাদের তো ভাই ক্ষতিপূরণ লাগবে, কারণ আমরা তো তোমাদের কারণে আমার পানি দিয়ে মারবা, আমাকে পানি দিবা না, আবার ড্রট প্রোন জোন। আপনি জানেন উত্তরাঞ্চলের অবস্থা কি, যেভাবে আপনি পানি গ্রাউন্ড ওয়াটার ডিক্লাইন করতেছে, আপনি আর কদিন পরে আপনি তো ওখানকে বলে উত্তরবঙ্গে শস্য আপনি দেখেন ধানের উৎপাদন বাদ দিয়ে তারা এখন জব বা অন্য জায়গায় টপ ড্রাইভার ভুট্টাতে যাচ্ছে। তা আপনি ভাতে মাছে ভাতে বাঙালি খাবার পাবে কোথায়? ঠিক সেটাই, অনেকটা হচ্ছে পানিকে। জি, আমি শুধু একটা কথা বলি, সেটা হচ্ছে যে এখানে আমাদেরকে আমরা যত আন্তর্জাতিক অর্থই পাই সেটা দিয়ে কিন্তু আমাদের মানুষকে সাস্টেনেবল করা যাবে না। সুতরাং আমাকে পানি ম্যানেজমেন্টের সাথে আন্তর্জাতিক অর্থ পাওয়ার জন্য আমরা আলাদাভাবে আমরা আন্তর্জাতিকভাবে জলবায়ু তহবিল পানিটা নিশ্চিত হতে হবে, অবশ্যই পানি নিশ্চিত হতে হবে। একটি বিরতি নিয়ে আমরা আবারও ফিরে আসছি। বিরতির পর আবারও ফিরে এলাম। আমরা কথা বলছিলাম এই বন্যায় ক্ষতির পুনর্ভরণ নিয়ে। ক্ষতির পুনর্ভরণের কথা যখন আসে তখন আমরা যেহেতু কৃষি নির্ভর একটি দেশ, আমাদের মানুষ আসলে কৃষির উপর নির্ভরশীল এবং এই মূল্যস্ফীতি বলি সব কিছু বলি উৎপাদনের সাথে নির্ভরশীল। খাদ্য মূল্যস্ফীতি আমরা দেখেছি জুলাই মাসের খুবই উপরে ছিল। যদি তুহিন ওয়াদুদকে দিয়ে শুরু করি, একটি প্রশ্ন সবার কাছে থাকবে। আমরা জানি উত্তরের জনপদ সারা দেশের মানুষের জন্য, শুধু নিজেদের জন্য না, সারা দেশের মানুষের জন্য উৎপাদন করেন। সামনে রবি মৌসুম আসছে, খুবই গুরুত্বপূর্ণ, আমাদের পরবর্তী মৌসুম পর্যন্ত এর উপর নির্ভর করতে হয়। কেমন সহায়তা প্রয়োজন, যদি শুরু করি তুহিন ওয়াদুদকে দিয়ে? আচ্ছা, সেটি হলো, আমি একটা কথা তখন অসম্পূর্ণ রেখেছিলাম, ওইটা বলে এদিকে কথা বলি। সেটা হচ্ছে যে আগামীতে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক চূড়ান্ত রকমের খারাপ হবে যদি ভারতের পানি প্রত্যাহার নীতিটাকে বন্ধ করা না যায়। তারা একটা আন্তঃনদী সংযোগ প্রকল্প গ্রহণ করেছে, যার ভেতর দিয়ে বাংলাদেশের অধিকাংশ নদীগুলোর পানি সব তারা প্রত্যাহার করবে। এটার ভেতর দিয়ে বাংলাদেশের অবস্থা চরমতম খারাপের দিকে যাবে। সেজন্য এখনই এটা বন্ধ করতে হবে, তা না হলে যে পানিগুলো ওরা ওখানে প্রত্যাহার করে সেই পানিগুলোর ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা ওখানে একটা তৈরি হয়ে যাবে। যখন ওখানে তৈরি হয়ে যাবে তখন আবার ভারত চাইলেও কিন্তু এখানে পানিটা দিতে
পারবে না। আর পানি যে এরা এখানে দেয় না, তখন কেন্দ্রীয় এবং প্রাদেশিক সরকার কিন্তু পানি না দেওয়ার ক্ষেত্রে একমত, কিন্তু ওরা অন্য কথা বাইরে বলে, ভিতরে ভিতরে তাদের কথার ভিন্নতা আছে। যদি আমরা অর্থনৈতিক এবং ক্ষতির পুনর্ভরণে কৃষির বিষয়টি যদি নিয়ে আসি, একটু বলেন। আচ্ছা, সেটি হচ্ছে যে প্রতি বছর যেই ক্ষতি এবারে কিন্তু আমাদের জন্য একটু কঠিন হয়ে পড়েছে, কারণ যে সময়ে বন্যাটা হলো, এটা যদি 1 মাস 2 মাস আগে এই বন্যা হতো, তাহলে কিন্তু আবার নতুন করে ধান চাষ করে সে ধানের ফসল উৎপাদন করাটা সহজ। কিন্তু এখন যে ক্ষতিটা হয়েছে, এই ক্ষতি কিন্তু মানে ধানের মাধ্যমে পূরণ করাটা কিন্তু এটা একটা কঠিন ব্যাপার। সেজন্য আমাদের জমি ধরে ধরে যে জমিগুলোতে যে চাষাবাদ করা সম্ভব, সেই চাষাবাদকে সামনে রেখে আমাদের কিন্তু এই বীজ উৎপাদন করতে হবে। উত্তরাঞ্চলে যে অবস্থা আছে, এখন কোথাও বন্যা নেই, ভাঙন আছে। সেটা তিস্তা নদীতে ভাঙন আছে, ধরলায় ভাঙন আছে, ব্রহ্মপুত্রে ভাঙন আছে, বিভিন্ন জায়গায় ভাঙন আছে। কিন্তু এখানে ভাঙনটা ছেড়ে দিলে যদি এই অঞ্চলে আর নতুন করে কোনো বৃষ্টিপাত বন্যা হওয়ার মতো না হয়, তাহলে আমরা আশা করি যে উত্তরাঞ্চলের যে ফসল আছে সেই ফসল ঠিকঠাক মতো ঘরে উঠবে। কাশফি আহমেদ, যদি একটু বলেন যে আমাদের রবি মৌসুমে কি পরিমাণ প্রয়োজন হবে? যদি আমাদের সামনে তো রবি মৌসুম খুব মানে আমাদের যে কৃষির যে সবচেয়ে মেইন মৌসুমটা, প্রধান মৌসুমটা, সেখানে আমরা এখন আমাদের যে প্রেডিকশন দেখা যাচ্ছে যে 4000 মেট্রিক টনের মতো আলু বীজ আমাদের লাগবে, 8 থেকে 10,000 মেট্রিক টন হাইব্রিড ধানের বীজ এবং 10 থেকে 12,000 মেট্রিক টন ভুট্টা বীজ এবং 200 থেকে 300 মেট্রিক টন সবজি বীজ। আমাদের তো সারও লাগবে। আমাদের সারটা তো পরে, আমি বীজের পরিমাণটাই বললাম যে এই পরিমাণ বীজ আমাদের সমগ্র দেশের জন্য লাগবে। আমাদের এইটার জন্য কি প্রস্তুতি আছে, এবং তার সাথে সাথে যে সারের একটা বিশাল এই কর্মযজ্ঞের ভিতরে যে সার এবং কীটনাশক, এই দুইটার প্রস্তুতি আমাদের কেমন আছে, সেই বিষয়টা কিন্তু আমাদের সরকার এখনো পরিষ্কার না। এবং যেহেতু আমরা দেখছি যে আমাদের এই সরকারের কাঠামোতে আসলে কৃষি নিয়ে কাজ করছেন বা কৃষি নিয়ে ভাবছেন এরকম ডেডিকেটেড কাউকে দেখছি না। তো এই বিষয়টা আসলে আমরা কৃষিবিদরা খুবই শঙ্কিত। অলরেডি এই কথাটা নিয়ে কৃষি মন্ত্রণালয়ে কথাবার্তাও হচ্ছে যে এই বীজগুলো আনানো, এবং আমরা জানি যে এলসি খোলা হচ্ছে কিনা, আদৌ এলসি খুলতে পারছে কিনা, এই বীজগুলো যে আমদানি করবে সেই প্রক্রিয়াটা কেমন হচ্ছে, বা সার যে আমদানি করবে, হয়তো বা দেখা গেল অক্টোবর নভেম্বরে বীজ আসলো কিন্তু কৃষক সার পেল না, যে মেইন সারগুলো নিয়ে সে কাজ করে। আমাদের জৈব সারও সেইভাবে তৈরি হয় না। কাজে এই যে বীজ এবং সার এবং কীটনাশক, এই তিনটা বিষয় যেহেতু রবি সিজনটার উপরে আমাদের পুরো বছরটাই নির্ভর করে, তো এই বিষয়টা নিয়ে আসলে কতখানি কাজ হচ্ছে, কৃষি মন্ত্রণালয় কতখানি করছেন বা সরকারও কতখানি ভাবছেন, এই বিষয়টা আমাদের কারো কাছে পরিষ্কার না। আমি আপনার সাথে একটু অ্যাড করতে চাই যে আমরা এগ্রিকালচার সেক্টর শুধু না, আমরা পুরো ডিজাস্টারের জন্য আমাদের কিন্তু ফরওয়ার্ড লুকিং অ্যাপ্রোচে যেতে হবে। প্রত্যেকটা রেসপন্স, এবার না হয় আমরা ফেনীতে হয়েছে সারা বাংলাদেশের মানুষ, কিন্তু যখন সারা বাংলাদেশে কোনো দুর্যোগ হবে, তারা ঢাকার মানুষ কিন্তু আপনি সে নারায়ণগঞ্জ পর্যন্ত যেতে পারবে না। সুতরাং প্রত্যেকটা কমিউনিটি রেজিলিয়েন্স প্ল্যানিং দরকার আমাদের, এবং সেটা ফরওয়ার্ড লুকিং হবে, এবং সেই রেজিলিয়েন্স প্ল্যানিংটা কমিউনিটি তার রিস্কটা অ্যাসেস করবে, সেটা ডাটা ভিত্তিক, এবং সেটা আমাদের হওয়া উচিত স্থানীয় সরকার প্রতিষ্ঠান। এবং এটা আমি বলছিলাম যে এবং প্রত্যেকটা বাড়িকে আমরা কিভাবে শেল্টারে পরিণত করি। বাংলাদেশে চাইলে আপনি কি হাজার হাজার সাইক্লোন শেল্টার করবেন, ফ্লাড শেল্টার, দিস ইজ নট দ্য গুড ওয়ে। যেমন ফেনীতে যদি আজকে 3তলা বিল্ডিংগুলোকে আমরা আগে আইডেন্টিফাই করে রাখতাম সারা বাংলাদেশে, যে দুর্যোগ মুহূর্তে খুব দ্রুত এই বাড়িগুলোর ছাদগুলো আমার শেল্টার হবে, সুতরাং এরকম আমাদের প্ল্যানিং দরকার। এবং স্টোরেজ ক্যাপাসিটি, খাবার আপনি যেগুলো 1তলা বাড়ি তারা থাকবে, তারা বছরের খাবারের প্রয়োজন অংশটা, বাকি অংশটা আপনি 3তলা বা 4তলাতে স্টোরেজ ক্যাপাসিটি আমাদের প্ল্যান করতে হবে। থার্ড ইস্যুটা হলো যে ফাইন্যান্সিং সেক্টরটাতে আমি মনে করি যে আমাদেরকে এখন নতুন ফাইন্যান্সিং চিন্তা করে, ইন্টিগ্রেটেড পাবলিক ফাইন্যান্সের সাথে প্রাইভেট ফাইন্যান্সকে। আপনি যদি এখন বলেন আমাকে 1 কোটি টাকা সরকারের অনুদান, আমি নাও ইন্টারেস্টেড হতে পারি, বাট আমাকে যদি বলে আপনার গ্রামে আমি একটা এরকম একটা ইন্টিগ্রেটেড আমি একটা ফার্মিং করবো সবার জন্য, আপনি টাকা দেন, 1 কোটি আমি দেবো। কারেন্ট পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে এই পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলটা একেবারে কমিউনিটিতে নিয়ে যেতে হবে, এবং ক্যাশলেস ব্যাংকিং পরিকল্পনা প্রয়োজন। সেখানে জলবায়ু বিপর্যয় সামনের দিকে যেরকম একটি ঝুঁকি আমাদের সামনে আসছে, হয়তো ঘন ঘন এরকম আমরা বৃষ্টি এবং বন্যার সম্মুখীন হব, সে পরিস্থিতি থেকে বের হয়ে আসতে এবং মানুষকে স্বস্তি দিতে নিশ্চয়ই আমাদের একটি পরিকল্পনা প্রয়োজন, এবং সেই জায়গাটিতে হয়তো সবাই মিলেই কাজ করতে হবে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।